যুগোপযোগী প্রাথমিক শিক্ষা দিয়ে বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন। সার্চ কমিটির উদ্যোগ নির্বাচন কমিশন পুনর্গঠনে গ্রহণযোগ্যতা বাড়াবে বললেন বিশিষ্টজনরা। নাম প্রস্তাব নয়, বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানাবেন তারা। বরিশাল স্কুল শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি সহ ৬ জন গ্রেফতার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার জানিয়েছে পুলিশ। ব্রয়লার মুরগিতে নির্বিচারে ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ মাত্রাতিরিক্ত ভিটামিন। হতে পারে ক্যান্সার সহ জটিল রোগ। নজরদারি বাড়ানোর পরামর্শ। এবং বিভিন্ন কোম্পানির প্রলোভনে কুষ্টিয়ায় তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। হুমকিতে খাদ্য নিরাপত্তা, অন্য ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ফয়সাল মোর্শেদ। শিক্ষার্থীদের প্রাথমিক স্তর থেকেই আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের মাধ্যমে শিক্ষা দিতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শিশু কিশোররা যাতে অপরাধ প্রবণতায় জড়িয়ে না পড়ে সেজন্য এগিয়ে আসতে হবে শিক্ষকদেরও। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে বিত্তবানদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2017। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2017 শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে দেশের প্রাথমিক শিক্ষার অগ্রগতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দিতে এগিয়ে আসতে হবে শিক্ষক ও অভিভাবকদের। আমাদের মহান মুক্তির সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সবাইকে জানতে হবে। সঠিক ইতিহাস জেনে নিয়ে আমি মনে করি নিজেদের ভিতরে একটা আত্মবিশ্বাস জাগ্রত হবে। বিকৃত ইতিহাস যেন তারা না জানে, কারণ বিকৃত ইতিহাস বিকৃত চরিত্রই তৈরি করবে। শিশু কিশোরদের অপরাধ প্রবণতা থেকে তারা দূরে থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। দেশব্যাপী পর্যায়ক্রমে সব স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করার উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের প্রতিও সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের যেমন সংসদ সদস্যরা আছেন বা বিত্তশালী মানুষ প্রচুর আছে, বিত্তশালী মানুষ, তাদেরকে আমি আহ্বান করব যে তার নিজের এলাকা বা জেলা বা গ্রামে সেখানে যত স্কুল আছে সেখানে তারা যদি একটা ল্যাপটপ আর একটা প্রজেক্টর উপহার দেন স্কুলগুলিতে, তাহলে অনেক সহজে আমাদের ছেলেমেয়েরা এই মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা সরকারি পক্ষ থেকে দিচ্ছি, নিজেরা যেসব স্কুল কলেজে পড়ে আসছেন সেগুলিতেও তারা যদি এভাবে একটু অনুদান দেন তাহলে খুব সহজে হয়ে যায়। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা 87 জন শিক্ষার্থী ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট 17 জন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যুতে সার্চ কমিটির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংলাপে আমন্ত্রিত বিশিষ্টজনরা। সার্চ কমিটির এই উদ্যোগকে একটি গ্রহণযোগ্য কমিশন গঠন সম্ভব বলেও মনে করেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। নতুন নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটির প্রথম বৈঠকে রাজনৈতিক দলগুলো থেকে 5টি করে নাম আহ্বান ও 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে কমিটি। সার্চ কমিটির এমন সিদ্ধান্তকে শুভ উদ্যোগ বলে মন্তব্য করেছেন আমন্ত্রিত বিশিষ্টজনেরা। তারা বলছেন, এর মাধ্যমে গঠিত কমিশনের গ্রহণযোগ্যতা বাড়বে। তবে শুধু সংলাপ আর নামের তালিকাই নয়, এসব উদ্যোগের যথাযথ প্রয়োগও দেখতে চান তারা। খুবই ভালো উদ্যোগ আমি মনে করি। এতে তাদের যে একটা স্বচ্ছতার সদিচ্ছা কাজের মধ্যে, এটা বোঝা যাচ্ছে। আমরা এটাই চাচ্ছিলাম যে তাদের সদিচ্ছা আছে কিনা, এবং আগামীতেও সন্দেহ না করলে আমরা আশা করব যে থাকবে। আমাদের অতীতের
এইরকম আলাপ আলোচনার এরকম মত বিনিময়ের অভিজ্ঞতা কিন্তু ইতিবাচক নয়। আমি বলছি না আলোচনার জন্য আলোচনা হবে, আমি জাস্ট নিশ্চিত করতে চাই যে এটা যেন আলোচনার, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা করলে আলোচনার প্রতিফলন ঘটা দরকার সিদ্ধান্তে। এটা যদি না হয় তাহলে এটা অর্থহীন হবে। আমন্ত্রিতরা বলছেন কোনো নাম প্রস্তাব নয়, গ্রহণযোগ্য কমিশন আর বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতের বিষয়টি সংলাপে তুলে ধরবেন তারা। আমি শুধু বলতে পারি কি ধরনের লোককে আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশনে। সত্যের কাছাকাছি থেকে আদর্শিক অবস্থানটা দৃঢ় রেখে, নৈতিকতাকে উন্নত রেখে, ভয় ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেন এমন ইতিহাস যাদের আছে তাদেরকে এই কমিশনে রাখা উচিত। তাদের উপর যেই অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে সেটাকে সুষ্ঠুভাবে পালন করবে, সেখানে রাগ অনুরাগ কিংবা কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না, একদম নিরপেক্ষভাবে সেটা করবে। আসছে ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সার্চ কমিটিকে আওয়ামী লীগ সরকারের বর্ধিত অংশ বলে অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই কমিটি কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশন গঠনে সম্ভাব্য নামের তালিকা দেয়া হবে কিনা তা রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে বলেও জানান তিনি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই অনুসন্ধান কমিটি আওয়ামী শাসক গোষ্ঠীরই ছায়া সঙ্গী, বর্তমান ভোটারবিহীন সরকারের বর্ধিত প্রকাশ। এরা কতটুকু নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করতে পারবে সে বিষয়ে জনমনে তীব্র সন্দেহ সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণ আছে। আজকে স্ট্যান্ডিং কমিটির মিটিং 9টার সময়, সেখানে নাম পাঠাবেন কি পাঠাবেন না বা কি সিদ্ধান্ত নেবেন, এটা হাইয়েস্ট পলিসি মেকিং বডি, এটা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন আমাদের দলের নীতি নির্ধারণী কমিটি, সুতরাং তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এদিকে সার্চ কমিটির সুপারিশে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে যে সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ তা মেনে নেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় কর্মী সমাবেশে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, সার্চ কমিটি নিয়ে বিএনপিতে দ্বিমত থাকলেও আওয়ামী লীগ আশাবাদী। একজন হতাশ আর একজন আশাবাদী। তো আমরা সবসময়ই আশাবাদী, রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। সার্চ কমিটি নির্বাচন কমিশনের জন্য যেই নাম সুপারিশ করবেন তার ভিত্তিতে মহামান্য রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন নিয়োগ দেবেন। আমরা আওয়ামী লীগ সেটা সর্বান্তকরণে আমরা মেনে নেব। বরিশালে 10ম শ্রেণীর ছাত্র হৃদয় হত্যার ঘটনায় আরো 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় 6 জনকে গ্রেপ্তার দেখানো হলো। গতরাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হৃদয়কে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা সবাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জের ধরে গতকাল সকালে শহীদ আব্দুর রব শের নিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হৃদয়কে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত হৃদয়ের বাবা বাদী হয়ে সাইফ আবেদিন সহ 7 জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এমপির দক্ষিণ বিভাগ এবং ডিবি দুটো বিভাগের সব অফিসারদেরকে আমি এই কাজে লাগিয়েছিলাম এবং কাল দিনে এবং সারা রাত চেষ্টা করে মূল আসামি সাইদ সহ এ পর্যন্ত আমরা 6 জনকে ধরেছি। তারা 8-9 জন ছিল, তার ভিতর 6 জনই গ্রেপ্তার হয়েছে এবং যে চাকুটা দিয়ে মারা হয়েছে সেই চাকুটাও আমরা উদ্ধার করেছি। আদালতে আমরা স্বীকারোক্তির জন্য তাদের কাছে পাঠাবো। যারা গ্রেপ্তার হয়েছে এ পর্যন্ত 6 জন, সকলেই এই ঘটনায় সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। বাংলার সময়ে আরো থাকছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে বরিশালে জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ 20 জলদস্যুর আত্মসমর্পণ। আইনি সহায়তা দেওয়ার আশ্বাস সরকারের। ব্রয়লার মুরগির খামারগুলোতে বাচ্চা ফোটার পর থেকে বিক্রি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রয়োগ করা হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ নানা রকম ওষুধ। মোটা করতে মুরগির খাবারেও মেশানো হচ্ছে মাত্রাতিরিক্ত ভিটামিন। এর বেশিরভাগই খামারিরা ব্যবহার করছেন মাত্রা না বুঝে ও ডাক্তারের পরামর্শ ছাড়াই। এতে ভোক্তারা
ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাফসির বাবুর রিপোর্ট। গাজীপুরের এই খামারি মুরগি পালেন বেশ কয়েক বছর ধরেই। কয়েকটি খামারে মুরগি দেখাশোনার জন্য তার রয়েছে আলাদা লোকবল। এসব খামারে কারণে অকারণে প্রায় প্রতিদিনই দেয়া হয় নানা রকম ওষুধ। এছাড়া মুরগির ডিম কিংবা মাংস বাড়াতেও থাকে আলাদা ওষুধ ও ভিটামিন। প্রথমে 4 দিন পরেই একটা ভ্যাকসিন দেওয়া লাগে, 10 থেকে 12 দিনের ভিতরে একটা ভ্যাকসিন, আবার 20 থেকে 21 দিনের ভিতরে একটা ভ্যাকসিন। সুবিধাটা হইলো মুরগিটা তড়িৎ গতিতে বড় হয়, ওজন হয়। ডিমটা যথারীতি দিতেছে যেই পরিমাণ, একটু কমে গেলে আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করি। মুরগির খামারগুলোতে গেলেই দেখা মিলবে এরকম নানা রকম ওষুধের। মূলত মুরগি যেন খুব দ্রুত বৃদ্ধি পায় কিংবা মোটা তাজা হয় সেটা নিশ্চিত করতে এরকম ওষুধ কিংবা খাবার ব্যবহার করে থাকেন খামারিরা। আর এসব ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক আসলে মুরগির জন্য কতটা উপকারী কিংবা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়ে স্বচ্ছ কোনো ধারণা নেই তাদের। আর এসব ওষুধ তারা প্রয়োগ করছেন একরকম চিকিৎসকের পরামর্শ ছাড়াই। ভিটামিনের বিভিন্ন নাম আছে, আমি অনেক নাম জানিও না, ওর কাছে বললো এরা দেয়, আমরা খাওয়াই, মুরগি ওজন হয়। এটা কি ক্ষতি হইব না খাইলে হইব? তো ব্রয়লার মুরগি এটা তো ক্ষতি হইবই। আমরা অ্যান্টিবায়োটিক দেই, অর্থাৎ নিজেই আমরা বুঝতে পারি আর কি। এ তো গেল ওষুধ ও ভিটামিনের কথা। এর বাইরে মুরগির খাবারেও থাকে বিষাক্ত উপাদান। সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক পরীক্ষায় মুরগির খাবারে পাওয়া যায় ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মতো বিষাক্ত উপাদান। ল্যাবরেটরিতে সেই মুরগিকে সেই খাবারগুলো আমরা খাওয়াইছি বিভিন্ন মাত্রায়, এবং সেটা থেকে আমরা দেখেছি যে বিভিন্ন অংশে ক্রোমিয়াম জমা হচ্ছে, এবং এই ক্রোমিয়াম যখন আমাদের বডিতে আসে তাহলে এটা ক্ষতিকর অনেক ধরনের রোগ সৃষ্টি করে। মূলত রাজধানী সহ সারা দেশে নাগরিকরা যেসব মুরগির মাংস খাচ্ছেন তার বেশিরভাগটাই নেওয়া হয় ব্রয়লার মুরগি থেকে। কিন্তু চিকিৎসকরা বলছেন মুরগিতে যদি ইচ্ছে মতো ওষুধ ও ভিটামিন প্রয়োগ করা হতে থাকে তাহলে তা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে নাগরিকদের। পোল্ট্রি ফার্মে সেই ওষুধগুলোরও যেমন সিপ্রোফ্লক্সাসিন এগুলো যদি আমরা ব্যবহার করি অপ্রয়োজনীয়ভাবে সেক্ষেত্রে কিন্তু লাং ক্যান্সার, ইন্টেস্টাইনাল ক্যান্সার, স্টোমাকের ক্যান্সার, ব্লাডার ক্যান্সার এগুলো হতে পারে। যদি অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় সেক্ষেত্রেও ওই ড্রাগটা মানুষের কিন্তু কাজ করবে না। এক্ষেত্রে ওষুধের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পরামর্শ তার। এটাকে যারা তদারকি করেন সংস্থা আছে তাদেরকে আরো অ্যাক্টিভ হওয়া দরকার। সারা দেশে প্রতিদিন মুরগির মাংসের চাহিদা 30 লাখ কেজিরও বেশি। এর মধ্যে প্রায় 20 লাখ কেজি মাংস আসে পোল্ট্রি মুরগি থেকে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। যাচাই বাছাই শেষে শাহবাগে সাংবাদিক নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। দুপুরে শরীয়তপুরের পালং তুলাসার সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সকল কমিউনিটির সাথে সুসম্পর্ক রেখে সেতু বন্ধন তৈরি করে কাজ করতে চাই। যারা মিডিয়া কর্মী, সাংবাদিক ভাইয়েরা, তাদের মাধ্যমে তো রাষ্ট্রের সবকিছু দেওয়ার সম্মুখে আসে, আমাদের পুলিশি কর্মকাণ্ডে দেওয়ার সম্মুখে আছে। কাজেই সাংবাদিকদের সাথে মিডিয়ার সাথে আমাদের তো সুসম্পর্ক সবসময় থাকে। তার মধ্যে আমরা সব ব্যাট করে ঘটে থাকে, যেটা ঢাকাতে কত পরশু দিন হয়েছিল হরতালেতে, তারা সিরিয়াস নিয়েছে, তো হয়েছে অ্যাকশন নেওয়া হয়েছে। ভবিষ্যতে আমাদের তাই ব্যক্তির ব্যবস্থা নেওয়া হবে। বরিশালে জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ 20 জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। বেলা 12টার দিকে নগরীর র্যাব 8-এর কার্যালয় চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে তারা। এ সময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও বরিশাল বিভাগের ডিআইজি উপস্থিত ছিলেন। জলদস্যুরা 31টি আগ্নেয়াস্ত্র এবং 1507 রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেয়। দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। জাহাঙ্গীর বাহিনী সহ এ পর্যন্ত 9টি জলদস্যু বাহিনীর 92 জন সদস্য প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী জলদস্যুদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। তারা কি করে খেতে পারে, তাদের পরিবারের সদস্য, ছেলে মেয়েদের কি অবস্থা, সব নিয়ে আমরা একটা ডেটাবেস তৈরি করেছি। সে অনুযায়ী যাদের বয়স রয়েছে, যারা সক্ষম, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিদেশে পাঠানোর জন্য। যারা এই পর্যন্ত সারেন্ডার করছে তাদেরকে আমরা অভয় দিতে চাই। জীবিকা যাতে সুন্দর মতো তারা খেয়ে পড়ে থাকতে পারে তাদের একটা ব্যবস্থা করার জন্য। তোমাদের যদি কোনো সুনির্দিষ্ট মামলা না থাকে তাহলে আমরা একভাবে দেখব, আর সুনির্দিষ্ট মামলা থাকলে সেগুলো আইনের মাধ্যমে তোমাদেরকে ফেস করে নরমাল লাইফে আসতে হবে।
বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অবস্থা জানতে উখিয়ার শরণার্থী শিবির পরিদর্শন করেছে রোহিঙ্গা কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। বেলা 11টার দিকে বালুখালীতে পৌঁছায় প্রতিনিধি দলটি। সেখানে নতুন করে গড়ে ওঠা শরণার্থী শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের সঙ্গে ঘণ্টাব্যাপী কথা বলেন তারা। এ সময় তাদের উপর নির্যাতনের বিষয়ে জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। পরে টেকনাফের লেদা এবং শামলাপুরের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন তারা। প্রতিনিধি দলটির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাকি বিল্লাহ সহ জেলা প্রশাসন ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে 3 সদস্যের এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। আগামীকাল উখিয়ার কুতুব আলং এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে কক্সবাজারে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দলটির। গাইবান্ধায় কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত রঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে কুন্দেরপাড়া চরের পার্শ্ববর্তী পারদিয়ারা চর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের ডিবি রোডে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই সময় বক্তারা স্কুল পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। বৃহস্পতিবার দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় জেলার চরাঞ্চলের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি। বাংলার সময় আরো থাকছে। বগুড়ায় পুরাতন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স বানিয়ে রোগী পরিবহনের জমজমাট ব্যবসা অবৈধ বলছে বিআরটিএ। ব্যবস্থা নেয়ার আশ্বাস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। কুষ্টিয়ার বিভিন্ন তামাক কোম্পানির প্রলোভনে জীবনের ঝুঁকি জেনেও তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। পরিবেশ বিশেষজ্ঞের মতে তামাক চাষ বন্ধ না হলে এ জেলায় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কৃষি বিভাগ বলছে তামাক চাষ নিরুৎসাহিত করতে কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে অন্য ফসল চাষে। বাবুল হোসেনের ছবি ও এসএম রাশেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তামাক চাষ। জেলার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর উপজেলার ফসলি জমিতে শুধু তামাকের ক্ষেত। ঝুঁকি জেনেও সকাল থেকেই এর পরিচর্যায় ব্যস্ত কৃষক। অতিরিক্ত সার ব্যবহারের ফলে ফসলি জমি দিন দিন নষ্ট হচ্ছে। জেলার তামাক কোম্পানিগুলোর লোভনীয় প্রস্তাবে তামাক চাষ করে সর্বশান্ত হচ্ছে প্রান্তিক চাষিরা। আর লাভবান হচ্ছে তামাক কোম্পানি এবং স্থানীয় প্রভাবশালীরা। বাড়ি থেকে যা কেনাকাটা করি আবাদ পানি করি, হয়তো বাকি আপনার মতন একজন ব্যবসায়িক আছে আমাদের দেশে, তার কাছ থেকে আমরা 2 বস্তা লিয়ে আবাদ পানি করি। তামাক লাগানোর প্রথমে বিভিন্ন ধরনের কথা বলবে, আশ্বাস দিবে তামাকের দাম অনেক হবে, কি হবে। তামাক পোড়ানোর সময় তখন তাদের খোঁজ থাকবে না, লোনটা কেটে নিয়ে মানে নিজের স্বার্থ হাসিল করবে। তামাক কোম্পানিগুলো তামাক চাষের উপকরণ কৃষকদের বাড়ি বাড়ি সরবরাহ ও তামাক বিক্রি করে নগদ অর্থ দেয় তামাক চাষ কমছে না। কোম্পানির লোক বাড়িতে আসে, আসার কারণে দেখা সার, বীজ সব রকম সুবিধা দেয়। অন্য ফসলের থেকে আমরা এই আবাদটা করলে কিছু টাকার অঙ্কটা বেশি পাই। পরিবেশ বিশেষজ্ঞদের মতে তামাক চাষের কারণে খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকির মধ্যে পড়বে। তামাকের চাষ করতে যায় মাটি নষ্ট হয়েছে, ফসল উৎপাদন হচ্ছে না, লেখাপড়া বাচ্চাদের শেষ হয়েছে, মেয়ে এবং শিশুরা রোগাক্রান্ত হয়েছে, বন উজাড় হয়েছে, বায়ু দূষণ হয়েছে। তবে কৃষি বিভাগের কর্মকর্তাদের দাবি তামাকের পরিবর্তে বিকল্প রবি শস্য চাষে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদেরকে তামাক চাষে নিরুৎসাহিত করছি, তামাকের জমিতে যাতে করে তারা লাভজনক ফসল যেমন মসুর, ডাল জাতীয় ফসল, মুগ, মাসকালাই চাষ করতে পারে। জেলার 3 উপজেলায় ছোট বড় 6টি তামাক কোম্পানির মাধ্যমে 13,150 হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। সময় সংবাদ, কুষ্টিয়া। 14% দগ্ধ শরীর নিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এখনও কাতরাচ্ছেন বগুড়ার 50 রাবেয়া বেগম। ঠিক সময়ে পাপড় ভেজে না দেয়ায় তাকে গরম তেলে ঝলসে দিয়েছে এক ক্রেতা। স্বজনরা জানান, গত শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের কলেজপাড়া এলাকায় পাঁপড় বিক্রি করছিলেন রাবেয়া। এ সময় প্রতিবেশী রতন পাঁপড় নিতে এসে দেরি হওয়ায় তেলের কড়াইয়ে ধাক্কা মারে। এতে গরম তেলে রাবেয়া বেগমের শরীর ঝলসে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয় রাবেয়াকে। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি রতন পলাতক থাকলেও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তেল যে লাত্তি মারছে মুখে থেকে তেলগুলো পড়ে গেছে, পরে যাওয়ার সাথে চিগুন মারছে।
আমরা ওটা ধরাধরি করে ঘরত লেগেছি, আমার শরীর বেড়াচ্ছে, আমার শরীর সেই মেরেছে। দৌড় দৌড়ে কাপড় চোপড় নিয়ে মেডিকেলে গেলাম, যাই দেখি একদম পুরাটা ঝলসে গেছে। এই সংক্রান্ত একটা মামলা হয়, মামলার এজাহার নামে 2 জন আসামি গ্রেপ্তার আছে, পুরা আরেকজন আসামি আছে, মূল আসামি, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। লালমনিরহাটে 3 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের অভিযোগ, গতকাল বিকেলে শিশুটির বাবা মা বাড়িতে না থাকার সুযোগে তাকে চকলেট দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায় প্রতিবেশী হারুন। এ সময় শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তাদের। এই ঘটনার পরপরই নির্যাতিতা শিশুকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করে বাবা মা। অবস্থা আশঙ্কাজনক হয় তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় গতরাতে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছে শিশুটির বাবা। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়ায় পুরাতন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে রোগী পরিবহনের জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী। সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতা আর দূরে পরিবহনে চালকের অনীহার সুযোগকেই কাজে লাগাচ্ছেন তারা। এক্ষেত্রে বিআরটিএ বলছে, ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিচালনা অবৈধ। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, খতিয়ে দেখেই ব্যবস্থা নেবেন তারা। রবিউল ইসলামের ছবিতে মাজেদুর রহমানের রিপোর্ট। বগুড়া শহরে মোহাম্মদ আলী হাসপাতাল ও সিলিমপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়ালেই দেখা মিলবে সারি সারি অ্যাম্বুলেন্স। এসবের অধিকাংশই ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করা হয়েছে। করে মালিক ও ড্রাইভার বলছেন, এতে করে রোগীরা সেবা পাচ্ছেন। গাড়ির তো ম্যাক্সিমাম কাগজপাতি ফেল, সব গাড়িরই ফেল। মাইক্রো ভাড়াটা কম হওয়ার পর আমরা অ্যাম্বুলেন্স বানাইছি, আর বৈধভাবে আমরা বিএটি থেকে আপনার অ্যাম্বুলেন্স নাম্বার নেওয়া হয়েছে। এখন একটা অ্যাম্বুলেন্স আছে, আবার একটা আমার বন্ধু প্রতিষ্ঠান আছে, তার সেই প্রতিষ্ঠানের নামই অ্যাম্বুলেন্সটা চলতেছে। রোগীর স্বজনদের অভিযোগ, সরকারি অ্যাম্বুলেন্স সহজেই পাওয়া যায় না। রোগী নিয়ে চলে যাবো সিরাজগঞ্জ, তো সরকারি পাচ্ছি না, সরকারি অ্যাম্বুলেন্স তারা দিতে চাচ্ছে না, বলতেছে যে না শহরের বাইরে যাবো না, তারপরে বিভিন্ন টাকা বেশি চাচ্ছে। এখানে বাইরে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার পরিচিত সেই রোগীকে ঢাকায় পাঠাই। বিআরটিএ এর কর্মকর্তা বলছেন, ব্যক্তি মালিকানায় অ্যাম্বুলেন্স কেনা যায় না। আর আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানালেন, এসব অবৈধ অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। সাধারণত অ্যাম্বুলেন্সটা রেজিস্ট্রেশন হয় কোনো ব্যক্তির নামে হবে না, সেটা হতে হবে প্রতিষ্ঠানের নামে। মাইক্রোবাস যদি তারা অ্যাম্বুলেন্সে কনভার্ট করতে চায়, আনুষঙ্গিক যে ধরনের যন্ত্রপাতি দরকার পড়ে সেগুলো আছে কিনা সেটা আমরা সিভিল সার্জন অফিস থেকে একটা প্রত্যয়ন গ্রহণ করব। আমরা যদি এইরকম পাই, যেমন অনেক সময় ভাড়ায় চালিত মাইক্রোবাসকে হঠাৎ তারা রূপান্তরিত করছে অ্যাম্বুলেন্সে, সেই গাড়িগুলোকে আমরা অবশ্যই তার এগেনস্টে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং নেব। বগুড়া জেলায় সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র 15টি, আর ব্যক্তি মালিকানায় চলছে শতাধিক অ্যাম্বুলেন্স। এগুলোর মধ্যে 5টি মাইক্রোবাসকে বৈধভাবে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়েছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় উপনির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। আগামী 31শে জানুয়ারি টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জয়লাভ করতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পোস্টারে ছেয়ে গেছে পাড়ার অলিগলি। তবে এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন বলে জানান ভোটাররা। ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যকে ঘিরে বিতর্কের মধ্যে 2015 সালের 1 সেপ্টেম্বর আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করায় শূন্য হয় টাঙ্গাইল 4 আসন। পরে উপনির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ায় উচ্চ আদালতে রিট করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুনানি শেষে উচ্চ আদালত রিট আবেদন খারিজ করলে আগামী 31শে জানুয়ারি ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। মাদারীপুরে সরস্বতী পুজো উপলক্ষে চলছে শেষ সময়ের প্রস্তুতি। শহরের প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে চলছে আলোকসজ্জার কাজ। পাড়া মহল্লা ও অলিগলির বিভিন্ন মন্দিরে দিনরাত কাজ করছেন প্রতিমা শিল্পীরা। এখন চলছে প্রতিমাগুলোতে রং তুলি দিয়ে সাজানোর কাজ। আগামী বুধবার শিক্ষার্থীদের অঞ্চলের মধ্য দিয়ে শুরু হবে 3 দিনব্যাপী পূজার জমকালো এ আয়োজন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুগোপযোগী প্রাথমিক শিক্ষা দিয়ে বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর।
জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন। সার্চ কমিটির উদ্যোগ নির্বাচন কমিশন পুনর্গঠনে গ্রহণযোগ্যতা বাড়াবে বললেন বিশিষ্টজনরা। নাম প্রস্তাব নয়, বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানাবেন তারা। বরিশালে স্কুল শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরিসহ 6 জন গ্রেফতার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার জানিয়েছে পুলিশ। ব্রয়লার মুরগিতে নির্বিচারে ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ মাত্রাতিরিক্ত ভিটামিন, হতে পারে ক্যান্সার সহ জটিল রোগ। নজরদারি বাড়ানোর পরামর্শ। এবং বিভিন্ন কোম্পানির প্রলোভনে কুষ্টিয়ায় তামাক চাষে আগ্রহী হয়ে উঠছে চাষিরা। হুমকিতে খাদ্য নিরাপত্তা, অন্য ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।